ছোট্ট সুপ্রভা, তোমার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমার জন্যে কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষদের জন্যে আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্যে। এই চরম সত্যটি না জেনেই তুমি হারিয়ে গেলে। আজকে কথা বলবো অপেক্ষা উপন্যাস নিয়ে। এই যে ছোট্ট সুপ্রভা, এই মেয়েটি আত্মহত্যা করে। ক্লাস 8-এ যখন ও পড়ে তখন 8 থেকে ক্লাস 9-এ উঠবে, বাট পরীক্ষাতে ফেল করে। তো যখন ফেল করে তখন ওখান থেকে আসলে তাকে আর প্রমোশন দিয়ে ওঠাবে না। আর ওর মা, সে খুবই কঠিন টাইপের একটা মহিলা। তো কিভাবে সে মাকে বলবে ফেলের কথা, মা এসে তাকে চড় থাপ্পড় দিবে, সব কিছু এটা ভয়ে ভয়ে সে এসে তারপরেও সে মাকে বলে একবার যে মা আমি ফেল করেছি। তখন মা বলে যে তোকে আমার দেখতে ইচ্ছা করছে না, তুই ছাদে উঠে লাফ দিয়ে পড়ে মারা যেতে পারিস না। তো এবং এত খারাপভাবে বলে তখন সে সত্যি সত্যি মেয়েটি ছাদ থেকে লাফ দেয়, উঠতি বয়স কেবল কিশোরী। এবং তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কয়েকদিন পরেই সে মারা যায়, সে আর ফেরত আসে না। এই কয়েকদিন আগে উড়নচণ্ডী নামে মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম, সেখানেও এই একই ঘটনা। মোশাররফ করিমের একটা বোন ছিল, তো সেরকম ক্লাসে ফেল করে, ফেল করার পরে সে কীভাবে মুখ দেখাবে, তো তখন সে কী করে যে ওই আত্মহত্যা করে মারা যায়। তো এই জন্য মোশাররফ করিমের আসলে কখনো টিচার হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এইটা তাকে এতটাই ব্যথিত করে তখন সে মনে হয় আমি টিচার হব, এবং এইভাবে আর যেন কোনো স্টুডেন্ট এই পরীক্ষায় ফেল করার জন্য আত্মহত্যা করে মারা না যায় সেটা সে দেখবে। এবং সেটা করতে যাই নাটকে ওইটাই দেখায় যে এরকম 7-8 জনের একটা গ্রুপ, ওই তারা ফেল করে টেস্ট পরীক্ষায়, 9-10-এর যে টেস্ট পরীক্ষায় এসএসসির জন্য টেস্ট পরীক্ষায় ফেল করে এবং তাকে আর প্রমোট করা হয় না পরীক্ষার জন্য। তখন ও নিজে দায়িত্ব নেয় যে হ্যাঁ এদেরকে আমি পাস করাবো, এবং ওই স্কুল যে কমিটি এবং স্যার তাদেরকে সে চ্যালেঞ্জ করে যে আমাকে কয়েকদিন সুযোগ দেওয়া হোক। স্টুডেন্ট ওই 8-9 জনকে বলে যে আমি যা বলবো তোরা তাই শুনবি। তো ওরাও রাজি হয়ে যায়। শেষ পর্যন্ত 8 জন 15 দিন পরে সম্ভবত আর একটা পরীক্ষা নেয় টেস্ট হিসাবে, 8 জন পাস করে আর 1 জন ফেল করে। তো তখন ওই মেয়েটি আত্মহত্যা করতে, তখন সে তার কাহিনীটা বলে যে আমার বোন এরকম ছিল, আমি তারপরে এই রাস্তায় আসছি, তুই টেনশন করিস না, তুই আবার পরীক্ষা দিয়ে পাস করবি। তো এইটা বেশ আঘাত করে আমাকে, এটার সাথে এটা মিলে গেল, খুব কষ্টের একটা নাটক। আর রিসেন্টলি আর একটা টেলিফিল্ম যেটা সে ঘুম পড়ি, যদি কেউ না দেখে থাকেন দেখবেন। তো সেখানে যে গান গায় প্রীতম হাসান আর তিশা, এই পুরা টেলিফিল্মটাতে এই অপেক্ষা উপন্যাসটাকে খুব বড় করে, এর কাহিনীটা না বাট এইটাকে খুব ফোকাস করা হয়েছে। আর এমনিতে আমার অনেক দিন ধরে এই উপন্যাসটা পড়ার খুব ইচ্ছা ছিল, তো ভাবলাম যে একটু পড়েই নিই। 1997 সালে লেখা একটি বই, 225 পেজের একটি বই। তো আমি এর আগে বলেছি হুমায়ুন আহমেদ স্যারের যে 2000 সালের আগের যে বইগুলো, পরেগুলো খারাপ বলবো না, বাট তার আগের যে বইগুলো লেখা 2000 সালের আগে, প্রত্যেকটা এক একটা আমার কাছে মনে হয় মাস্টারপিস বই। তো অসাধারণ একটি বই। এবার আমরা বইয়ের কাহিনীতে সংক্ষেপে চলে যাই। বইয়ের শুরুটা হচ্ছে এরকম করে যে সুরাইয়া নামে একজন মহিলা, বিবাহিত মহিলা, এবং তার যে স্বামী হাজব্যান্ড, তার নাম আছে হাসানুজ্জামান। তাদের একটা ছেলে আছে যার বয়স 5 বছর 3 মাস, নাম আছে ইমন। ঠিক ওই সময় তার পেটে আর একটা বেবি আসে, যেটা তার স্বামীকে তখনও জানানো হয়নি। তো সে কী করতো, তার যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা টেলিফোন থেকে, তখন তো আসলে ওই মোবাইলের যুগ না, সেখানকার টেলিফোন থেকে অফিসের টেলিফোনে ফোন দিত, যেটা আবার অফিসে তার বসের টেলিফোন, তার যে হাজব্যান্ডের বস আবার তাকে ডেকে দিত, তখন সে ফোনে কথা বলতো। তো এই যে কথা বলতো টেলিফোনে, মনে হতো খুব ভালো মতো কথা বলছে, তো এটা তার খুব ভালো লাগতো। কিন্তু যেহেতু আরেকজনকে বাসায় গিয়ে কল করতে হয়, এরপর বস তাকে ডেকে দিতে হয়, সেসব কারণে আসলে দেওয়া হতো না। তো যেদিনকার ঘটনা ঘটছে ওই দিন হচ্ছে তার ছেলে যে ইমন, তার একটি দাঁত পড়ে। তো বাচ্চাদের প্রথম দাঁত পড়াটাও একটা বিশাল আনন্দের ব্যাপার। তো সেই সংবাদটি সে তাকে দিবে। পাশাপাশি ওই দিনই সে বুঝতে পারে যে তার পেটে সে আরেকটা বেবি আসতেছে। তো ভাবছে এই দুইটা সংবাদই তাকে দেবে। তো যাক, বিভিন্ন সংকোচে শেষ পর্যন্ত দেয়নি, সে অপেক্ষা করে বাসায় আসলে দিবে। কিন্তু ওই দিন কোনো কারণে হাসানুজ্জামান, মানে ওনার হাজব্যান্ড, সে আর বাসায় ফেরে না। এবং ওই দিন ফেরে না, কখনোই ফেরে না। এবং সেই যে অপেক্ষা, সেই অপেক্ষাটা কন্টিনিউ করতে করতে এই বইটা আগাতে থাকে। এবং একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে অপেক্ষার অর্থ বিভিন্নভাবে অর্থ পালা বদল করতে থাকে, বিভিন্ন চরিত্র আসে, তারা অর্থ বদল করতে থাকে, যে এই যে অর্থ, এবং মানে বোঝা যায় এরকম যে এই যে অপেক্ষায় হয়তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, অপেক্ষায় আমাদেরকে মানে বাঁচতে সাহায্য করে। যার হয়তো কোনো কিছুর জন্য অপেক্ষা নাই, সে হয়তো বাঁচতে চায় না বা বেঁচে থাকতে পারে না। আবার কোনো একটা জায়গায় যে লেখক বলছে এই যে অপেক্ষা, এই অপেক্ষা তো আমাদের আসলে মৃত্যুর জন্য, আমরা জন্মগ্রহণ করি তারপরে অপেক্ষার মৃত্যু, কিন্তু এটা কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। তো এরকমভাবে লেখক একটা জায়গায় এরকম করে উল্লেখ করতেছে তার কথাটা, যে মা যেমন রাতে ঘুমায় না, আমিও ঘুমাই না। মা জেগে থাকে তার ঘরে, আমি জেগে থাকি আমার ঘরে। মার জেগে থাকার
তাও একটা অর্থ আছে। তিনি অপেক্ষা করেন, মার অপেক্ষা বাবার জন্যে। আমি তো কোনো কিছুর জন্য অপেক্ষা করি না, রাত জেগে আমি অনেক কিছু ভাবি। সেই অনেক ভাবনার একটা হলো মানুষের বেঁচে থাকার জন্যে অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। মা শরীরের যে অবস্থা তাতে তার বেঁচে থাকার কথা না, তারপরেও আমার ধারণা তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন, কারণ তিনি অপেক্ষা করছেন। বড় মামা বেশি দিন বাঁচবেন না, কারণ তিনি এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন না। তো খুব চমৎকারভাবে অপেক্ষার সে একটা সংজ্ঞা এখানে দিল যে কেন মানুষ অপেক্ষা করে এবং অপেক্ষা করলে মানুষ বেশি দিন বেঁচে থাকে। যাক, শুরু থেকে বলি যে ওই যে উনি যা ফিরে আসলেন না, তো তারা তখন একটা ভাড়া বাসায় থাকতেন। তার সাথে থাকতো তার এক দেবর, যার নাম আছে ফিরোজ। সে তখন মাস্টার্স পরীক্ষা দিবে ভাব, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষাটা আর দেয় না। সে তার জলবসন্ত হয়, সে পরীক্ষা দিতে পারে না। আর তার ছেলে ইমন আসে। তো তখন ওই দেবরের ঘাড়েই তার সংসারটা যায়, যেহেতু তার হাজব্যান্ডার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাকও করে না। তো ফিরোজ তখন কি করে, দেশের বাড়ির থেকে জমি বিক্রি করে এনে সংসার চালাতে থাকে, যেহেতু ও বেকার। তো এটা এক পর্যায়ে গিয়ে এটা মানতে পারে না সুরায়া। তখন সে বলে যে এই বাসায় থাকবো না, আমার ভাইয়ের বাসায় চলে যাবো। ওর ভাইয়ের নাম হচ্ছে জামিলুর রহমান, সে একজন বিজনেসম্যান। তো সে তার সাথে কথা হয়েছে একটা রুমে আমাকে থাকতে দেবে, আমরা চলে যাব 2টা বাচ্চা নিয়ে। তো এই ইমন, ওর ছোটো চাচু যে ফিরোজ, তাকে এবার খুব পছন্দ করতো। তো সে যেতে রাজি হয় না, কিন্তু ওর মা ওই যে বাবা না আসার পর থেকে খুবই অ্যাবনর্মাল হয়ে যায়, মানে তার মানসিকভাবে খুব সমস্যা, এবং সে যেটা বলবে সেটাই করতে হবে, এবং তার বিপরীতে কোনো কথা সে বলতে পারবে না। বিশেষ করে এই যে মেয়েটা হলো পরবর্তীতে, তার নাম দিল সুপ্রভা। যদিও সেই নাম নিয়ে একটা কথা আছে যে একদিন রাতে প্রচণ্ড ব্যথা উঠলো, তখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারা রাত জেগে থাকলো তার চাচু এবং ইমন। তো শেষ একদম ভোরের দিকে গিয়ে জানা গেল তার একটা বোন হয়েছে। ফিরোজ এসে বললো যে তোর তো একটা বোন হয়েছে রে। তখন ইমন বলল নাম কি? তো তখন বলছে কোনো নাম এখনও রাখা হয়নি, মানে কোনো আগ্রহ নাই। তখন ওখানে বসে ইমনের চোখ দিয়ে ছলছল করে পানি চলে আসলো, এবং সে তখন বলতেছে যে আমার একটা বোন হয়েছে, আমার মনটা খুব ভালো, কিন্তু তার কোনো নাম নেই, এটা আবার কেমন কথা। বাট এইভাবে মানে এরপরে তখন ওরা তারপরে তো ওই মামার বাসায় চলে গেল। ফিরোজ নিজে নিজে ব্যবসার জন্য ট্রাই করলো, সেটা হলো না। ম্যাচে থেকে পরে একটা পর্যায়ে ও দেশের বাইরে চলে গেলো। ঘটনা আগাতে থাকে। ওখানে যে জামিলুর সাহেবের বাসায় গেল, জামিলুর সাহেবের ওয়াইফের নাম ফাতেমা। তার আবার 3টা সন্তান, 2টা ছেলে শোভন এবং টোকন, যে এই ইমনের থেকে বড়। আর একটা মেয়ে ছিল মিতু, যে আবার এই সমবয়সী ইমনের। তো তাদের সাথে 3জনের সাথে বেশ বড় হতে থাকলো। সুরায়া সবসময় একটা রুমে বদ্ধ থাকতো, আর ওরা ওদের সাথে মিশতো, এবং কিন্তু সে খুব কঠিন টাইপের, মানে সুপ্রভা মেয়েকেও সে করতো না, কাছে ভিজতে দিত না, তাকে দেখতে পারতো না। ওর ধারণা ছিল যে এই মেয়ের জন্যই সে বাপটা মারা গেছে, মেয়েটাই বাপকে খেয়েছে, এই জন্য ওকে সহ্য করতে পারতো না, আর ইমনকেও সহ্য করতে পারতো না। তার একটা ঘটনা বলি যে একবার ইমনের একটা পেন্সিল হারিয়ে যায়। ওর মা বলে যে পেন্সিল যতক্ষণ না পর্যন্ত খুঁজে পায় ততক্ষণ আমার ঘরে ঢুকবি না। এবং সে 1 ঘন্টা পরে রাত্রেবেলা একটা ছোটো বাচ্চা সিঁড়ি ঘরের নিচে দাঁড়িয়ে কাঁদছে, তার খুব খারাপ লাগছে। তখন সে মার কাছে উকি দিয়ে, যে 1 ঘন্টা পরে দেখতে গেছে, তখন সে মা প্রশ্ন করছে তুমি কি পেন্সিল পাইছো? বলছে না। তাহলে আমার ঘরে ঢুকবে না, তোমাকে বলছে না। তখন ওই যে সমবয়সী যে বোন মিতু, তখন সে বললো কিরে কাঁদছিস কেন? তখন বললো যে আমার পেন্সিল হারিয়ে গেছে। তো তখন ও একটা পেন্সিল দিয়ে বললো যা ফুবুকে যে বল পেন্সিল পাইছিস। তখন ও যে বলে পেন্সিল পাইছি, এবং তারপরে তাকে ঘরে ঢুকতে দেয়। এই টাইপের জেদি এবং মানে মানসিকভাবে বিকারগ্রস্ত একটা মহিলা বলা যেতে পারে, যেহেতু তার স্বামী ছিল না ওই শোকে। এবং সে সবসময় বলতো আমার স্বামী ফেরত আসবে, এবং তার একটা বদ্ধমূল ধারণা ছিল। এবং সে পীর আউলিয়া বিশ্বাস করতে, একজন পীরকে দেখাইছিল, সে বলছিল যে যেদিন তোমার ছেলে ইমনের বিয়ে হবে ওই বিয়ের দিন তোমার স্বামী ফেরত আসবে। তো এই অপেক্ষা নিয়েই সে আসলে বেঁচে থাকতো, এবং তার সন্তানদেরকে সে খুব একটা পছন্দ করতো না। এদিকে জামিলুর রহমান, ওর যে ভাই আর কি, সে বিজনেসম্যান, সে তার সন্তানদেরকে সময় দিতে পারতো না ঠিকমতো। এই জন্য শোভন এবং তখন পরবর্তীতে নেশাখোর হয়ে গেল, এবং তারা লেখাপড়া করতে গিয়ে লেখাপড়া শেষ করতে পারলো না। ওই ছিনতাই ডাকাতি এই সব কিছুতে ঢুকে গেল, সন্ত্রাসী হয়ে গেল, জেল খাটতে গেল। মিতু মোটামুটি মানে সে তার মতো থাকতে পছন্দ করতো, ওইভাবে সে আস্তে আস্তে বড় হতে থাকলো। তো ঘটনার একটা পর্যায়ে গিয়ে আসলে যেটা হয় যে ওই যেদি মহিলা ফাতেমার সাথে একটা ঝামেলা তৈরি হয়, এবং তারা ওই বাসা ছেড়েও আর একটা ভাড়া বাসায় চলে আসে। সেখানে মুন্নি নামে আর একটা মেয়ের সাথে এই সুরায়া বেগমের খুব ভালো সম্পর্ক, এবং সে ইমনের সাথে তার বিয়েও ঠিক করে। তো সেভাবে আগাতে থাকে। তো একটা পর্যায়ে একদম শেষের দিকে এসে তার মনে হচ্ছে যে আমার স্বামী তো ইমনের যেহেতু বিয়ের বয়স, মুন্নির সাথে আমি তাকে বিয়ে দেবো, বিয়েও ঠিক করে। তো বিয়ের দিন যেহেতু আসবে, সে তো তার আগের বাসায় আসবে, এইসব বাসা তো সে চেনে না। তখন কি করে যে আমি ওই বাসাতে ফেরত যাবো, এবং বাড়িওয়ালাকে সে বলে রাখে, বাড়িওয়ালার ভাড়াটা যেহেতু ভাড়া দিয়েই চলে, তো ওইটা বাসা ফাঁকা হয় না। তো একটা পরে যখন ফাঁকা হয় তখন সে তাকে জানায়, যদিও বাসা ভাড়া ডাবল করে দেয় সব কিছু। তো তখন সে সেই আগের বাসায় ফেরত যায়। ফেরত যাওয়ার পরে ওখানে গিয়ে
তখন সে সব কিছু আগের মতো সাজাতে থাকে, যে যা যা তার বাবা পছন্দ করতো, মানে তার হাজব্যান্ড পছন্দ করতো, ঠিক সেইভাবে সে হাজব্যান্ড কী করতো, যে অফিস থেকে ফেরত এসে বালতিতে পানি থাকলে সেখান থেকে পানিতে পা ইয়ে করতো, তো ওই রকম ওই কালারের বালতি কেনে, ওই কালার ইয়ে করে সব কিছু সেইভাবে করতে থাকে। তো এর মধ্যে যেটা হয় আর কি, যে ওর যে ছেলে ইমন, সে খুব বড় হয়ে যায়, কিন্তু সে মার এই ব্যবহারগুলো মানতে পারে না। বিশেষ করে ওই যে সুপ্রভা যে আত্মহত্যা করলো মায়ের কারণেই, তো ওই বোনটা মারা যাওয়ার পর থেকে তার মন আরও ভীষণ খারাপ হয়ে গেল। সে ইউনিভার্সিটিতে যখন পড়ে তখন এত ভালো স্টুডেন্ট, সে টিচার হওয়ার মতো যোগ্যতা তার ছিল, কিন্তু ফাইনাল যে পরীক্ষা, সে পরীক্ষাটা সে আর দেয় না, খামখেয়ালি করার জন্য। এবং ওর যে শোভন এবং টোকন দুই ফুফাতো ভাই, তারা তো নেশা করতো, তো একটা পর্যায়ে গিয়ে ওর সাথে সে নেশাও করে এবং একদিন মদ খেয়ে সে বাসায় ফিরে দরজা বন্ধ করে বসে থাকে। তখন সে মাকেও আর কেয়ার করে না। মা উল্টা প্রথম দিকে যখন ইমন মাকে দেখে খুব ভয় পেত, এবং শেষের দিকে এমন হলো যে মা ইমনকে দেখে ভয় পাওয়া শুরু করলো। তো একটা পর্যায়ে সে ওই লাস্টের দিকে এসে সে মদ খেয়ে আসলে বাসায় ফেরে এবং মারা যাওয়ার মতো হয়। তো এইটা ওই মিতুকে জানানো হয়। মিতুর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, তার এঙ্গেজমেন্টও হয়ে যায়, কিন্তু যখন এটা জানানো হয় যে এই অবস্থা, ওদের ভিতরে হয়তো ভালোবাসা ছিল, কখনো কিন্তু প্রকাশ করে নাই, তখন মিতু যায় ওই জামিলুর রহমান তার যে বাবা, তাকে একদিন ছাদে বলে যে বাবা, তোমাকে একটা কথা বলার ছিল, আমি আসলে ইমনকে বিয়ে করতে চাই, কারণ ইমনের খুব খারাপ অবস্থা, ইমনকে আসলে আমার দরকার তার জীবনের জন্য। তো এই ঘটনাটা বলার পরে তখন ওর বাবা রাজি হয়ে যায়। তো বললে তোর তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, বলছে তারপরেও তুমি এটা ইয়ে করো। তখন যে জামিলুর রহমান রাজি হয়ে যায়, তখন ও কথা ঘোরায় নেয়, বাবা আমি একটা মিথ্যা কথা বলেছি, আসলে ইমনকে আমার দরকার না, আমাকেই ইমনের দরকার, কারণ ইমনকে আমি ভালোবাসি। তো এইটা লেখক খুব চমৎকার করে বলতেছে যে জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে। যখন রাজি হয়ে গেল তখন আর কি মেয়ের কান্না শুরু করছে। তার কাছে হঠাৎ মনে হলো বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটা যেমন সুন্দর, তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনই সুন্দর। গোলাপের টবগুলি কেনার জন্যে তাকে টাকা খরচ করতে হয়েছে, কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃশ্যটির জন্যে অর্থ ব্যয় করতে হয়নি। মানে এটা দেখে তার খুবই ভালো লাগে। তো যাক, শেষ পর্যন্ত বিয়েও হয় ওদের দুজনের। তো বিয়ে হওয়ার পরে এইবার ঘটলো আর একটা চমৎকার কাহিনী। আস্তে আস্তে কিন্তু এই যে সুরাইয়া বেগম, সে তার বাস্তবতা বুঝতে শিখছে। এতদিন তো সে একটা ঘরের মধ্যে ছিল, স্বামী ফেরত আসবে, সব কিছু হবে। তখন বিয়ে যখন হয়ে গেল, এই বাসায় ওদের যে থাকার ঘর, সেই ঘরটাতে এখন বাসর করতে যাবে এই যে ইমন এবং মিতু, তখন তার জীবনের উপলব্ধিটা হলে সে বাস্তবতা বুঝতে শিখবে। এবং সেখানে লেখক এইভাবে বলতেছে যে মানুষের জীবন কি চক্রের মতো। সুরায়ের ভাষ্যতে সে বলতেছে চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতরে জীবন ঘুরপাক খেতে থাকে, শুরু নেই, শেষ নেই, চক্র ঘুরছে। বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরাইয়ের চোখে পানি এসে গেল। তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন। আজকে তার জীবনের আনন্দময় একটি দিন। তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন? তিনি বারান্দায় বসে আছেন, দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। অনেক দিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন। তিনিও কি রহস্যময় জীবনের চক্রের কথা ভাবতেন? তিনি কি তার মতো কাঁদতেন? কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন। সুরাইয়ার জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে। তিনি যেখানে শেষ করছেন, মিতু সেখান থেকে শুরু করছে। মিতু আজ তার ছেলের বউ। এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল, আর তিনি লক্ষ্য করেননি। তিনি এত বোকা কেন? এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে, কোনো অমঙ্গল আর কোনো দিন ইমনকে স্পর্শ করতে পারবে না। মানে এটাই বলছে, তার জীবনটা যেভাবে ঠিক শুরু হয়েছিল, এখন তার ছেলের জীবনটা, তার যে বৌমা মিতু, তার জীবনটা একইভাবে শুরু হচ্ছে। তার জীবনটা একটা চক্র। তো এ পর্যায়ে সে আসলে বুঝে ফেলে যে তার হাজব্যান্ড আর আসবে না, যদিও তার বিয়ে হয়ে গেছে, বাট সে কল্পনা করে যে তার হাজব্যান্ড একটু আসবে, এসে জিজ্ঞাসা করবে কী ব্যাপার আজকে এই অবস্থা কেন। তখন বলবে যে হ্যাঁ আজকে তোমার ছেলের বিয়ে, বলে ডাকো, ছেলের সাথে কথা বলি। কী বলো তুমি? হ্যাঁ আজকে তোদের বাসর ডাকবো কীভাবে? ঠিক এরকম চিন্তা করতে করতে হুট্ট মিতু তখন ওই রুম থেকে বের হয়ে আসে। আসার পরে মিতু তাকে বলে যে চা খাবেন ফুপু? যেহেতু ওর ফুপু হতো, ও চা খেতে চাচ্ছে, ওর জন্য চা বানাবো, আপনাকে দেবো এক কাপ। মানে তার হাজব্যান্ডের কথা বলে যে ও চা খেতে চাচ্ছে, আপনার জন্য দেবো কিনা। তখন বলে দাও। বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ডাকছে, আচ্ছা ডাকুক, কিচ্ছু হবে না। মিতু তাকে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল। কী আশ্চর্য কাণ্ড! তাদের যখন বাসর হলো, তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন। মানুষটা চা খেতে চাইলো, তিনি চা বানালেন, তার শাশুড়ির জন্য এক কাপ নিয়ে গেলেন। আকলিমা বেগম খুব রাগ করলেন, বাসর ঘর থেকে বের হলো কেন মা? বাসর থেকে বের হবার নিয়ম নেই। মানে ওর তখন মনে পড়ে গেল, ঠিক আমার যখন বাসর হয় তখনও তো
ওই আমার যে হাজব্যান্ড হাসানুজ্জামান চা খেতে চেয়েছিল, আমি বের হলাম তখন চার জন্য, এবং আমার শাশুড়ি আকলিমা বেগমকে এক কাপ চা বানিয়ে দিলাম, তখন সে বললো কেন বাসর ঘর থেকে বেরোলো। তা আমার যে বৌমা মিতু সে তো একই কাজ করছে, এই চক্রের মতোই সব কিছু ঘুরতেছে। তো শেষ পর্যায়ে গিয়ে মানে বইটি যেভাবে শেষ হয়ে যাচ্ছে যে এই চা খাবার মাঝখানে অদ্ভুত ঘটনা ঘটলো, কলিং বেল বেজে উঠলো, সুরায়ের হাত পা জমে গেল, মানুষটা কি এসেছে, যেহেতু ধারণা ছিল বিয়ের রাত্রে আসবে, যেহেতু কলিং বেল ভাবছে যে তার হাজব্যান্ডই আসছে, না নাকি তিনি ভুল শুনছেন, না ভুল তো না, এই তো আবার বেল বাজলো, এই তো আবার সুরাইয়া ধরা গলায় ডাকলেন, ইমন ও ইমন। উঠে দাঁড়ানোর শক্তি তার নেই, দরজা খোলার শক্তিও নেই, দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা। কলিং বেল বেজে যাচ্ছে, তিনি তাকিয়ে আছেন উঠোনের দিকে, শুক্লপক্ষ বলে উঠোনে চাঁদের আলো এসে পড়েছে। আচ্ছা, তার বিয়ের রাতেও কি শুক্লাপক্ষ ছিল, উঠোনে চাঁদের আলো ছিল? তিনি মনে করতে পারছেন না। তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, সর্বনাশা ঘন্টা বেজেই যাচ্ছে। কে এসেছে, কে? চমৎকার একটি বই, অসাধারণ একটি বই, সময় পেলে পড়বেন এবং বইটা অবশ্যই সংগ্রহে রাখবেন, আশা করি ভালো লাগবে। এই বইয়ের এক জায়গায় লেখক বলছে যে আসলে একটা কাহিনী দিয়ে তো বইকে রিভিউ করা যায় না, একটা কাহিনী দিয়ে বই ভালো মন্দ বিচার করা যায় না। বইয়ের যে শব্দশৈলী, শব্দচয়ন, তার যে মানে শব্দের যে পুঁথিমালা যেভাবে গাঁথা হয়, বিভিন্ন কাহিনী যেভাবে টেনে আনা হয়, ওইগুলোতে সব দিক থেকে পরিমার্জন, পরিবর্তন, এবং সেখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, সমাজকে যেভাবে কানেক্ট করা হয়, মানুষজনের মনকে যেভাবে একই জায়গায় আনা হয়, এবং সেখান থেকে যে আমরা সর্বোপরি শিক্ষাটা অর্জন করি, সব কিছু মিলেই যখন চমৎকার হয়, তখন সেই বইটাকে আমরা ভালো বই বলতে পারি। তো সেই জায়গা থেকে চমৎকার একটি বই, অসাধারণ একটি বই, কাকে উপহার দিতে পারেন, নিজে সংগ্রহ করতে পারবেন, পড়তে পারবেন, যা কিছু ইচ্ছে তাই করতে পারবেন। তবে বই পড়েন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।